আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, 15 বছরে দেশ থেকে প্রায় 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বললেন গভর্নর। বাংলাদেশ একটা বড় ভিকটিম টাকা পাচারের ক্ষেত্রে। আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে দেশের বাইরে পাচার করেছে। গত 15 বছরে প্রায় 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে। এরপর জানাবো, সিঙ্গাপুরে হাইকমিশনারের সঙ্গে জামাতের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোশো 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। শুক্রবার 11 এপ্রিল দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিকে টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার পেয়েছেন টিউলিপ সিদ্দিক। এর প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং। এদিকে সাভারে চলন্ত যাত্রীবাহী 2 বাসে ডাকাতি। সাভারে একই দিনে 2টি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটছে। ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার 11 এপ্রিল দুপুর 12টার দিকে আরিসা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর সাভারের সিএনবি এলাকায় রাজধানী পরিবহনের আবারও ডাকাতির ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবারে জানাবো, অভিনেত্রী মেঘনা আলমকে 30 দিন কারাগারে রাখার নির্দেশ আদালতের। অভিনেত্রী এবং মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত। আজ গোয়েন্দা ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আদেশ দেন। আদালত সূত্র থেকে জানা গেছে, রাত 10টার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এবং সর্বশেষ জানাবো, 64 জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়া উপদেষ্টা। নতুন করে 64 জেলা নিয়ে নতুন করে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ 11 এপ্রিল রাজধানীর 5 তারকা হোটেলে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি 64 জেলায় শীঘ্রই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। 15 বছরে দেশ থেকে প্রায় 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বললেন গভর্নর। বাংলাদেশে একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ে। আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে। দেশ থেকে গত 15 বছরে প্রায় 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বড় শিল্প গ্রুপ রয়েছে বেক্সিমকোর পাচার করা অর্থ 50,000 কোটি টাকার মতো। এগুলো শুধু বড় গ্রুপ, ছোটগুলো আপাতত সামনে আনছি না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি আরো বলেছেন, আমরা পাচার হওয়া সম্পদ ফিরে আনার চেষ্টা করছি। প্রিভেনশন ইজ বেটার দ্য কিউর। রোগের উৎপত্তি রোধ করা প্রধান দায়িত্ব, রোগ সারানো হচ্ছে পরে। চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই, চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো কেউ বিদেশে টাকা পাচার না করে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। শুক্রবার
11 এপ্রিল বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিংয়ের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। দেশের সব ব্যাংকের অর্থপাচার রোধে নিয়োজিত কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নিতে আসেন গভর্নর। পাচার করা অর্থ ফেরানো প্রসঙ্গে গভর্নর বলেছেন, প্রথমে এস্টেটগুলো অর্থাৎ সম্পত্তি ফ্রিজ করার চেষ্টা করব। বিভিন্ন দেশের সঙ্গে আমরা কথা বলছি, চিঠি দিচ্ছি, ল ফার্মগুলোর সঙ্গে কথা বলছি, শীঘ্রই তাদের হায়ার নিয়োগ করা হবে। এস্টেট ট্রেসিং ফার্মের সঙ্গে কথা বলেছি, যথেষ্ট অভিযোগ তাও পাচ্ছি। আগামী 6 মাসের মধ্যে এস্টেট ফ্রিজ করা হবে, এটি হবে প্রাথমিক সফলতা। সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামাতের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো সহ 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। শুক্রবার 11 এপ্রিল দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 খোলামেলা আলোচনা করেন তারা। প্রতিনিধি দলটি জানায়, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়নের অংশীদার। তারা ভবিষ্যতে বাংলাদেশে আরও অধিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকতে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। বৈঠকে জামাত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। গুলশান ইস্টার্ন হাউজিং লিমিটেড সরকারি জায়গায় হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছেন টিউলিপ সিদ্দিক। তার এভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল এবং প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং। ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব জালিয়াতির প্রমাণ পাওয়ার এই কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক এই ঘটনায় আগামী সপ্তাহে টিউলিপ ও রাজুকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের বাসায় একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের প্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয়। তবে ফ্ল্যাটের আদ্যপান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্রক্রিয়া জুড়েই অভিনব জালিয়াতির নানা ফিরিস্তি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করা সত্ত্বে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সালে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিং এর সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাট বিভাজনে তৎকালীন রাজক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে দেন। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাট গ্রহণ করেন টিউলিপ। এ সময় টিউলিপ সিদ্দিকের সাবেক রাজক কর্মকর্তা সর্দার মোশারেফ হোসেনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে দুদক। এই অনিয়মের দায় থাকলেও মারা যায় আসামি করার সুযোগ নেই ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং রাজকের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিমকে। এর আগে দুদকের পূর্বাঞ্চলে শেখ পরিবারের 60 কাঠার প্লট জালিয়াতি মামলার হুকুমের আসামি করা হয়েছিল টিউলিপ সিদ্দিককে। সাভারে যাত্রীবাহী 2 বাসে ডাকাতি। সাভারে একই দিনে 2টি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার 11 এপ্রিল দুপুর 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহন নামে একটি চলন্ত যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে। এ সময় বাসে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়েছে
হয়েছে। অপরদিকে এর কিছুক্ষণ পরে একই মহাসড়কে সিএনবি এলাকায় রাজধানী পরিবহনে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহ্বান জানিয়েছে। এর আগে মহাসড়কটির একই স্থানে বেশ কয়েকবার চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। আমরা তদন্ত করছি, আশা করছি অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হব বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।